প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এসেছিল মনটা হালকা করতে, কিন্তু বাড়িতে ফিরতে হচ্ছে মনমরা মলিন চেহারায়। বনরূপী বন্ধুত্বের দূরত্বের কথাই সবাইকে কেমন উদাসীন করে রাখছে। সময়টা দুপুর 11:44। গতকাল বেশ রাত করেই আরাতরা বাড়িতে ফিরেছে। আমান, রাফি, আরিশা আয়রাকে বাড়িতে এগিয়ে দিতে চেয়েছিল, কিন্তু আরিশা আয়রা নিজেদের বাড়িতে যাবে না, রাতটা তালুকদার বাড়িতে কাটাবে বিধায় আমানদের সঙ্গে আশিকো নদীর পাড়ে থেকে সবার সঙ্গে বিদায় নিয়ে চলে গিয়েছে। আর আয়রা, আরিশা, রশ্মিরাত রাতের বেলা সবাই একসঙ্গে গল্প করতে করতে পায়ে হেঁটে তালুকদার বাড়িতে এসেছে। আনাস ওদের থেকে কিছুটা পিছনে ছিল। বাড়িতে এসে আনাস কাউকে কিছু না বলে নিজের রুমে চলে গেছিল। এদিকে আরিশা, আয়রা, রশ্মি আরাতের রুমে ঘুমাতে গিয়েছে। রশ্মি প্রায় রাত আরাতের সঙ্গে থাকে। আর আরিশা, আয়রাদের জন্য তালুকদার বাড়িতে দুই বোনের আলাদা দুটো রুম রয়েছে। তবে আয়রা, আরিশা আরাতের রুমে বেশি থাকে। এই তো চারজন মিলে এক রুমে গল্প করতে করতে কে কোথায় ঘুমিয়ে আছে তা ঠিক নেই। রশ্মি সোফাতে মাথা এলিয়ে দিয়ে বসা অবস্থায় ঘুমানো। আরাত, আয়রা দুজন বিছানায়, দুজন দুদিকে হয়ে ঘুমানো। আরিশা রুমের মেঝেতে পাঠানো বিছানায় ঘুমে মগ্ন। চারজন চার রকম হয়ে এক ঘুমের সকাল। সকাল 8:34 আয়রার ঘুম ভাঙে। আয়রা শুয়ে থাকা অবস্থাতে বাহাত দিয়ে বালিশের নিচে থেকে ফোনটা খুঁজে নিয়ে সময়টা দেখে। সময়টা দেখেই তাড়াহুড়োয় বিছানায় বসতে বসতে চিল্লিয়ে উঠল, হায় আল্লাহ, 8:30 বেজে গেছে, 10টায় আমার কলেজ। কথাটা বলেই তাড়াহুড়ো করে বিছানা থেকে নেমে ওয়াশরুমের দিকে দৌড়ে গেল। আয়রার চিৎকারে বাকি তিনজনের ঘুম শেষ। হঠাৎ চিৎকারে রশ্মি সোফায় হামি তুলতে তুলতে সোজা হয়ে বসে পড়ল। আরাত কিছু একটা হয়েছে ভেবে বিছানা থেকে তাড়াহুড়ো করে উঠে বসে। আয়রার ওয়াশরুমে দৌড়ে যাওয়ার দিকে অবাক চোখে চেয়ে রইল। আরিশা মেঝের বিছানা থেকে শুয়ে থাকা অবস্থায় মাথাটা উপরে তুলে একবার আয়রার ওয়াশরুমে যাওয়ার দিকে তাকিয়ে বলল, উফ, এই মেয়ে আর ভালো হবে না, দূর উবাল। আরিশা কথাটা বলে বিরক্ত হয়ে পুনরায় বালিশে মুখ গুজল। রশ্মি মাথার লম্বা সিল্কে চুলগুলো হাতখোপা করতে করতে বলে উঠল, আসলেই আজকে অনেকটা বেলা হয়ে গিয়েছে, ফজরের নামাজ কাজা হয়ে গেল। আরাত বিছানায় থেকে নেমে বিছানা ঠিক করতে লাগলো। রশ্মি রুম থেকে বের হয়ে নিজেদের বাড়িতে চলে গেল। আয়রা কিছুক্ষণ পরে ওয়াশরুম থেকে বের হয়ে সোজা রুমের বাহিরে যেতে যেতে আরাতের উদ্দেশ্যে বলল, আমি বাড়িতে গেলাম, আরিশা আপু উঠলে বলিস। আয়রা কথাটা বলে উত্তরের আশায় না থেকে তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। কয়েক সিঁড়ি যেতেই হঠাৎ আনাসের সঙ্গে সামনাসামনি ধাক্কা লাগতে লাগতে বেঁচে গেল। আনাস নিজের সামনে আয়রাকে দেখে পিছাতে পিছাতে দুহাত উপরে তুলল। আনাসকে পিছাতে দেখে আয়রা বিড়বিড় করে উঠল। মাশাল্লাহ মাশাল্লাহ। আনাস অফিসের জন্য রেডি হয়ে সকালে ব্রেকফাস্ট করে বাড়ি থেকে বের হতেই মনে পড়লো বাইকের চাবি নিতে ভুলে গিয়েছে। বাইকের চাবি নিতে পুনরায় বাড়ির ভিতরে ঢুকে রুমের দিকে যাচ্ছিল আনাস। হঠাৎ সিঁড়ির মধ্যে আয়রাকে তাড়াহুড়ো করে নামতে দেখে আনাস কিছুটা পিছুপা হলো। সঙ্গে সঙ্গে আয়রা আনাসের সামনে এসে ধাক্কা লাগতে লাগতে সামলে নিল নিজেকে। আনাস আয়রাকে বিড়বিড় করতে দেখে বিরক্ত হয়ে বলল, কি সমস্যা? জ্যান্ত মাছের মতো লাফাচ্ছিস কেন? এখনই তো ধাক্কা লেগে যেত। সরি আনাস ভাই, কলেজে লেট হয়ে যাচ্ছে তো এই জন্য। ওকে এখন সামনে থেকে সাইড হও, আমি রুমে যাব। ভাইরা মুচকি হেসে সিঁড়ির একপাশে এসে দাঁড়ালো। আনাস নিজের রুমে চলে গেল। আয়রা আনাসের চলে যাওয়ার দিকে তাকিয়ে হেসে একা একাই বক বক করতে করতে নিচে নামলো। হায় আল্লাহ, মাশাল্লাহ মাশাল্লাহ, সুবাহান আল্লাহ। এত সুন্দর কেন আনাস ভাই? উফ, মনটা চায়। হায় আল্লাহ, আমার কলেজ। কলেজের কথা মনে পড়তেই পুনরায় তাড়াহুড়ো করে নিচে নেমে এলো আয়রা। নিচে এসে খাবার টেবিলের দিকে তাকিয়ে বলল, রাবিয়া তালুকদারের উদ্দেশ্যেই বলল, মামনি আমি বাড়ি গেলাম। কথাটা বলেই চলে গেল নিজেদের বাড়িতে। রাবিয়া তালুকদার শুধু একবার আয়রাকে দেখলেন, খাবার খাওয়ার জন্য বলবেন এতটুকুও বলার সময় দিল না আয়রা। 11:44 দিকে তালুকদার বাড়িটা বর্তমানে একদম নীরব। আহিন স্কুলে গিয়েছে। আনাস, আহাদ তালুকদার, আদনান তালুকদার তিনজন অফিসে। আরিশা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সকালের খাবার খেয়ে নিজেদের বাড়িতে গিয়েছে। আরাত রশিদের বাড়িতে বর্তমান। বাড়িটা একদম চুপচাপ হয়ে আছে। কালো মার্সিডিজ গাড়িটা তালুকদার বাড়ির সামনে এসে দাঁড়ালো।
তাকবীর বাড়ি থেকে বের হয়ে কোনো দিকে না তাকিয়ে গটগট পায়ে বাড়ির ভিতরে চলে গেল। ড্রয়িং রুম পেরিয়ে সিঁড়ি দিয়ে নিজের রুমের দিকে যাওয়া অবস্থায় একবার আরাতের রুমের সামনে দাঁড়িয়ে পড়ল। আরাতের দরজায় একবার নজর বুলিয়ে পুনরায় নিজের রুমের দিকে এগুলো। তালুকদার বাড়ির নিচতলায় বড়রা থাকে। আহাদ তালুকদার, আদনান তালুকদার আর বাদবাকি রুমগুলো ফাঁকা থেকে যায়। দোতলার সিঁড়িটা মাঝখানে হওয়ায় সিঁড়ির প্রথম রুমটা আরাতের। আরাতের রুমের বাপাশে দুটো রুম, একটা আরিশার জন্যে আর একটা আয়রার জন্যে। তার পাশে রুমগুলো ফাঁকা থাকে। আরাতের রুমের ডান দিকে প্রথমে আহিনের রুম, তারপরে রুমটা আনাসের, সব শেষেরটা তাকবীরের। তাকবীরের রুমটা সব রুমের থেকে আলাদা এবং বড়। পুরো রুমটা যেন সাদাই ঘেরা। বিছানার চাদর হতে রুমের মেঝে, রুমের আসবাবপত্র সব কিছু সাদা রঙের। তাকবীরের রুমের ব্যালকনি ছোটখাটো একটা ছাদের মতো। ব্যালকনির কোমর অব্দি রেলিংটা পুরোটা সাদা থাই গ্লাসের। ব্যালকনির মাঝখানে সাদা রঙের সোফা সেট করা রয়েছে। ব্যালকনিতে মাথার উপর রাতের খোলা আকাশটা আজান তালুকদার তাকবীরের খুব প্রিয়। তাকবীরের রুম, ব্যালকনি দুটোই রুমের মালিকের মতো নিস্তব্ধ। রুমে এসে প্রায় আধা ঘন্টা সময় ধরে শাওয়ার নিয়ে ট্রাউজার পরে তোয়ালে দিয়ে মাথার চুলগুলো মুছতে মুছতে ওয়াশরুম থেকে বের হয়ে এলো তাকবীর। ব্যালকনিতে এসে ভেজা তোয়ালেটা দড়িতে ঝুলিয়ে রেখে রুমে এসে আলমারি থেকে ঢিলে ঢালা অ্যাশ কালারের টি শার্ট বের করে গায়ে জড়িয়ে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে চিরুনি দিয়ে মাথার চুলগুলো পরিপাটি করে বিছানার সামনে এসে বেডসাইড থেকে ফোনটা হাতে তুলে নিয়ে অফলাইন করে নরম বিছানায় গা এলিয়ে দিয়ে চোখটা বন্ধ করলো। এতটা পথ জার্নি করাই অনেকটা টায়ার্ড লাগছে। এখন একটা লম্বা ঘুম দরকার। সময়ের সঙ্গে সঙ্গে কেটে গিয়েছে 6টা দিন। দেখতে দেখতে রশ্মির কানাডা যাওয়ার সময় চলেই এলো। আর মাত্র একটি রাত। রাত কেটে ভোরের আলো ফুটে সূর্যের ওঠার সঙ্গে সঙ্গে রশ্মিও হারিয়ে যাবে আরাতের জীবন থেকে। রশ্মি রাত আলাদা হবে হয়তো কিছু মাস, কিছু বছরের জন্যে, হয়তো সারা জীবনের জন্যে। রশ্মির প্রস্তুতি নেওয়া শেষ। জামা কাপড় থেকে শুরু করে প্রয়োজনীয় কসমেটিক হইতে শুরু করে সব কিছু গোছানো শেষ। রশ্মির প্যাকিংগুলো আরিশা সুন্দর মতো করে দিচ্ছে। রশ্মির ঘরের এক কোণে দাঁড়িয়ে আরাত মন খারাপ নিয়ে রশ্মির জন্যে আরিশার প্যাকিং করা দেখছে। আর রশ্মি মলিন মুখে বিছানায় বসে। রশ্মির মনে হচ্ছে এক একটা সেকেন্ড যাচ্ছে তো রশ্মির আপন জনদের থেকে দূরে যাওয়ার সময়টা ঘনিয়ে আসছে। এই তো এই অতি চিরচেনা রুমটা, আপন মানুষগুলো, বেস্ট ফ্রেন্ড, ছোট ভাই, সবাইকে এখন নিজের সামনে দেখছে। আর মাত্র কয়েক ঘন্টা, তাহলে সবকিছু থেকে অনেক অনেকটা দূরে। আজ আছে তো কাল নেই। আচ্ছা, এতটা দূরে যাওয়ার পরে কি রশ্মির সবার সঙ্গে ফোনে কথা বলে গা ঝুড়াবে? শান্তি পাওয়া যাবে? আরাতের সঙ্গে মন খুলে কথা বলতে পারবে? হয়তো না। চাইলেও হুটহাট আরাতকে জড়িয়ে ধরতে পারবে না। অনেকটা দূরে চলে যাবে রশ্মি। রুমটাতে শুধু কসমেটিকের ঝনঝন আওয়াজ ছাড়া কিছুই শোনা যাচ্ছে না। কি আজব, রশ্মি তো এখনো যায় নাই, অথচ রুমটা নীরব। হ্যাঁ, হয়তো আগামীকাল থেকে রুমটা এমন নীরব পড়ে থাকবে। শুধু পার্থক্য, আজকে রুম ভর্তি মানুষ, আগামীকাল খালি ঘর থাকবে। আয়রা রশ্মির রুমে ঢুকে বলে উঠল, তোদের কত দূর? এদিকে সবার রাতের খাবার শেষ। মামা মামুনি ওই বাড়ি যাচ্ছে, আমাকে তোদের ডাকতে বললো। রহিমা আন্টি ওই বাড়িতে যাইতেছে। রশ্মির যাওয়া উপলক্ষে আজকে রাহিমা সুলতানা রশ্মির পছন্দের সব খাবার রান্না করছিলেন। রান্নার কাজে হেল্প করেছেন রাবিয়া তালুকদার, আদিবা তালুকদার, রশ্মির নানু বাড়ি থেকে অনেকেই এসেছিল। তার উপর তালুকদার বাড়ির সবাই রশ্মিদের বাড়িতে দাওয়াত ছিল। আহাদ তালুকদার, আদনান তালুকদার, আনহা শেখ, আতিফ শেখ সবাই মিলে খাবার খেয়ে তালুকদার বাড়িতে যাচ্ছেন। রশ্মিদের বাড়িটা বেশ একটা বড় না। নিচের তলায় কিচেন রুম, গেস্ট রুম আর ড্রয়িং রুম। উপরের তলায় রশ্মির একটা রুম, আনফির একটা রুম, রাহিমা সুলতানার একটা রুম আর একটা রুম ফাঁকা থাকে। ড্রয়িং রুমে ছোট্ট হওয়ায় সবাই রাতের খাবার খেয়ে রশ্মিদের বাড়ি থেকে আরাতদের বাড়িতে যাচ্ছে। আয়রা রশ্মির রুমে আসতে রুমটা কিছুটা পরিবর্তন ঘটলো। আরিশা প্যাক শেষ করে ট্রলি ব্যাগের চেনটা লাগাতে লাগাতে আয়রার উদ্দেশ্যে বলে উঠল, এই তো শেষ। কথাটা বলেই আরিশা রশ্মি রাতের দিকে তাকিয়ে বলল, চল ওই বাড়িতে যাওয়া যাক, এদিকে সবকিছু তো কমপ্লিট। আরা তো বলে সামনের দিকে এগুলো। রশ্মি বিছানা থেকে নামতেই রশ্মির ফোনে ফোন এলো। ফোনের রিংটোনে আরিশা, আয়রা, আরা তিনজন রশ্মির দিকে তাকালো। রশ্মি ফোনের দিকে তাকিয়ে আছে। রশ্মি ফোনের দিকে তাকিয়ে থেকেই তিনজনের উদ্দেশ্যে বলে উঠল,
তোমরা যাও, আমি কিছুক্ষণ পরে আসব। আয়রা দুষ্টু হেসে বলে উঠল। পার্থ চৌধুরী বুঝি? হুম। রশ্মি হালকা হেসে মাথা নাড়ালো, যার অর্থ হ্যাঁ, পার্থ ফোন করেছে। আরিশা আয়রাকে ধমকে বলল, চল, এখান থেকে আর কোনো ফাজলামো না। রোশনিকে কথা বলতে দে, চল আমরা যাই। কথাটা বলেই আরিশা আয়রা হাত টেনে নিয়ে গেল। আরাত চুপচাপ আরিশাদের সঙ্গে চলে এলো নিজেদের বাড়িতে। ড্রয়িং রুমে সবাই মিলে আড্ডা দিচ্ছেন। আরিশা, আয়রা, আরাত তিনজন মিলে বাড়িতে আসতেই দেখতে পেল বাড়ির ছোট বড় সবাই একসাথে বসে আছে। শুধু তাকবীর নেই, তাকে বাড়ির আড্ডায় পাওয়া মুশকিল। আহিন, আলফি দুজন আরাতের ফোন নিয়ে ড্রয়িং রুমের এক সাইডে মেঝেতে বসে কার্টুন দেখছে। আদনান তালুকদার, আহাদ তালুকদার, আতিফ শেখ তিন কর্তা সোফাতে বসে একে অপরের সঙ্গে কথা বলছেন। আনাস সোফার এক কোণে নিজের ফোন ঘাটাঘাটি করছে। আদিবা তালুকদার, আনহা শেখ, রাহিমা সুলতানা তিনজন ডাইনিং টেবিলে চেয়ারে বসে গল্প করছেন। রাবিয়া তালুকদার নিজের রুমে। আরিশা আনহা শেখের কাছে এসে চেয়ার টেনে নিয়ে বসলো। আরাত মলিন মুখে আদনান তালুকদারের কাছে এসে বাবার পাশে জায়গা করে নিয়ে বাবার ঘাড়ে মাথা ঠেকিয়ে বসলো। আহাদ তালুকদার নিজের পাশে মেয়েকে জায়গা করে দিয়ে ভালোভাবে এক হাত দিয়ে জড়িয়ে নিয়ে জানতে চাইলেন। আমার মায়ের কি মন খারাপ? সঙ্গে সঙ্গে ড্রয়িং রুমের সবাই আরাতের দিকে তাকালো। আরাত বাবার কাঁধে মাথা রেখেই বলল, উহুম। আহাদ তালুকদার হাসি মুখে নিজের ঘাড় থেকে আরাতের মাথা নামিয়ে নিয়ে কপালে ভালোবাসার পরশ রেখে দিয়ে বলে উঠলেন, বুঝতে পেরেছি, আমার মায়ের মন খারাপ। আমার মায়ের মুখে শুধু খুশি মানায়, মন খারাপ না, বুঝেছ? এখন একটু হাসো তো। আরাত বাবার কথায় মুখে একটু মুচকি হাসি দিয়ে পুনরায় আহাদ তালুকদারের কাঁধে মাথা ঠেকিয়ে বলে উঠল, আমার মন খারাপ তুমি কিভাবে বুঝলে বাবা? আরাতের কথায় আহাদ তালুকদার হেসে উঠলেন। এতক্ষণে আয়রা আতিফ শেখের পাশে এসে বসেছে। এক হাত সোফার কর্নারে রাখা, মুখটা হাতের উপরে ভর দিয়ে সামনের বসা আনাসকে চুপি চুপি দেখছে। আতিফ শেখ আয়রার এক হাত নিজের হাতের মুঠোয় নিয়ে মুখে হাসি টেনে আরাতের উদ্দেশ্য করে বলে উঠল, কি জানো তো মামনি, পৃথিবীর সমস্ত বাবা তার মেয়ের মনকে পড়তে পারে। তোমাদের মন খারাপের কারণ, খুশির কারণ, হাসির কারণ, ভালো থাকার কারণ সবকিছু বাবারা মেয়েদের মুখ দেখলেই বুঝে যায়। আতিফ শেখ কথাটা বলতে বলতে নিজের মেয়ের দিকে তাকালেন। আয়রাকে আনাসের দিকে তাকিয়ে থাকতে দেখে আতিফ শেখ মুখে মুচকি হাসি টেনে পুনরায় আরাতের কথায় উত্তর করলেন, বাবারা সবসময় হাজার ব্যস্ততার মধ্য দিয়েও মেয়েদের খেয়াল রাখে। তোমরা কিসে ভালো থাকবে, কিসে কষ্ট পাবে, তোমরা কখন কি করছো, কখন কি চাইছো, সবকিছু কিন্তু নজরে নজরে রাখে। বুঝতে পারছো মামনি? আরাত আতিফ শেখের কথায় মলিন হাসল। আয়রা নিজের বাবার কথায় বেশ লজ্জা পেয়ে গেল। সোজা হয়ে বসতে বসতে মুখে মুচকি হাসি টেনে পুনরায় আধ চোখে এক নজর আনাসের দিকে তাকালো। তাকানোর সঙ্গে সঙ্গে দুজনের চোখাচোখি হয়ে গেল। আনাস এতক্ষণ যাবৎ বোনের মন খারাপের কথা শুনে বোনের দিকে তাকিয়েছিল। আনাস আতিফ শেখের কথায় ভদ্রলোকের দিকে তাকাতেই পাশে আয়রাকে বসে থাকতে দেখলো। মন না চাইতেও একবার সেদিকে তাকালো। তাকানোর সঙ্গে সঙ্গে দুজনের চোখাচোখি হয়ে গেল। আনাস স্বাভাবিকভাবেই নিজের চোখ ফিরিয়ে নিয়ে পুনরায় ফোনে আবদ্ধ হয়ে গেল। আয়রা আনাসের দিকে তাকিয়ে আতিফ শেখের ঘাড়ে মাথা রাখতে রাখতে ঢং বলে মুখ বাঁকালো। আনাস পুনরায় আর চোখে একবার আয়রাকে দেখে পুনরায় ফোনে মগ্ন হয়ে গেল। আদনান তালুকদার এতক্ষণ বাবা মেয়ের আগলিয়ে রাখা ভালোবাসাটুকু মুগ্ধ চোখে দেখছিলেন। ওনার মেয়ে নেই, তাকবীর জন্মের পর আদিবা তালুকদার নিজস্ব শারীরিক সমস্যার কারণে কনসিভ করতে পারে না। দীর্ঘ 16 বছর পর ডক্টরের পরামর্শে পুনরায় কনসিভ করেন। আশা ছিল একটা সুন্দর ফুটফুটে রাজকন্যার, কিন্তু সৃষ্টিকর্তার হয়তো অন্য পরিকল্পনা ছিল। তাই দীর্ঘ 16 বছর পর আদনান তালুকদারের ঘরে নতুন ফাজিলের আগমন ঘটেছিল। আদনান তালুকদার মাঝে মধ্যে নিজের ছেলেদের দিকে তাকিয়ে ভাবেন এক গর্ভে দুটো আলাদা চরিত্রের কথা। বড় ছেলে তাকবীর ছোট্টবেলা থেকেই সবসময় চুপচাপ গম্ভীর টাইপের, পড়াশোনায় টপার ছিল। আর ছোট্ট ছেলে আহিন পড়াশোনায় অমনোযোগী, সারাদিন শুধু মাথার মধ্যে দুষ্টুমি ঘুরে বেড়ায়। কথাগুলো ভাবতে ভাবতে হেসে উঠলেন আদনান তালুকদার। হাসতে হাসতে সদর দরজা দিয়ে রশ্মিকে আসতে দেখে রশ্মিকে ডেকে উঠলেন আদনান তালুকদার। এই তো আমার রশ্মি মামুনি চলে এসেছে। মামুনি, এদিকে আসো, আমার পাশে বসো। ওরা একা একা আমাকে দেখিয়ে মেয়েকে আদর করছে।
আদনান তালুকদারের কথায় রশি হাসি মুখে এগিয়ে এসে আদনান তালুকদারের পাশে বসলো। আদনান তালুকদার রশ্মিকে পাশে বসিয়ে পুনরায় বললেন, এই তো আমার মেয়েও এসে গেছে, এখন আমিও আমার মেয়েকে আদর করব। কথাটা বলতেই তিন কর্তা একসঙ্গে হেসে উঠলেন। আহাদ তালুকদার রশ্মির দিকে তাকিয়ে বলল। তোমার ফ্লাইট কয়টায় মামুনি? রশ্মি আদনান তালুকদার পাশে বসা অবস্থায় আহাদ তালুকদারের দিকে তাকিয়ে বলল। জি আঙ্কেল, আগামীকাল সকাল 10:30টায়। রশ্মির কথায় আতিফ শেখকে বলতে শোনা গেল, তোমাকে রিসিভ করতে ভাইজান এয়ারপোর্টে আসবে। জি ফুপু, আব্বু নিজে আসবে আমাকে রিসিভ করতে। তাদের কথা বলার মধ্য দিয়েই তাকবীর সিঁড়ি বেয়ে নিচে নেমে এলো। দুপুরের দিকে ঘুমিয়ে সেই ঘুম ভাঙছে 2-3 ঘন্টা হবে। এতক্ষণ নিজের রুমের ব্যালকনিতে ছিল, মাত্র নিচে নেমে এলো রাতের খাবার খাওয়ার জন্য। নিচে এসে কোনো দিকে না তাকিয়ে সোজা কিচেনের দিকে এগুলোতেই আনাস তাকবীরকে পেছন থেকে ডেকে উঠল। ভাইয়া। তাকবীর দাঁড়ালো, পিছনে না তাকিয়ে আনাসের কথায় উত্তর করলো। ভাইয়া, বড় আব্বু এদিকে একটু সময় দিতে বলল। তাকবীর ভ্রুকুচকে পেছনে ঘুরিয়ে দাঁড়ালো, সামনের দিকে এসে প্রশ্নবোধক চাহনিতে তাকালো। তাকবীর, এদিকে এসো, কিছু কথা ছিল। আদনান তালুকদার বসা অবস্থাতে তাকবীরকে নিজের কাছে ডাকলেন। তাকবীর কিছুটা এগিয়ে এসে সবার সামনে জিজ্ঞাসু দৃষ্টিতে চেয়ে রইল। আতিফ শেখ তাকবীরকে বললেন, তাকবীর, এদিকে এসে বসো, তোমার সঙ্গে তো কথা হয় না, একটু বসো, সবার সঙ্গে আড্ডা দাও, তোমার ভালো লাগবে। ইটস ওকে পুপা। আনাস তাকবীরকে বলল। রশির আগামীকাল সকাল 10:30টায় ফ্লাইট। ও স্টাডি কমপ্লিট করতে কানাডা যাচ্ছে আঙ্কেলের কাছে। আনাস কথা শেষ করার সঙ্গে সঙ্গে তাকবীরের চোখ জোড়া আরাতের উপর স্থির হলো। মেয়েটা আহাদ তালুকদারের কাঁধে মাথা ঠেকিয়ে মলিন মুখে চুপচাপ দুহাত দিয়ে ওড়নার কোণার অংশ মোড়াচ্ছে। আরাতের দিকে তাকিয়ে তাকবীর ছোট্ট একটা নিঃশ্বাস ফেললো। চোখ ঘুরিয়ে একবার আনাসের দিকে তাকিয়ে বলল। আধা ঘন্টা পরে আমার রুমে আসবি। আনাস তাকবীরের কথায় মাথাটা ঝাঁকিয়ে বলল। ঠিক আছে ভাইয়া। তাকবীর নিজের বাবার দিকে তাকালো। বাবার পাশে রশ্মিকে বসে থাকতে দেখে রশ্মির উদ্দেশ্যেই বলল। বেস্ট অফ লাক। রশ্মি হাসি মুখে তাকবীরের কথার উত্তর করলো। থ্যাঙ্কস ভাইয়া, দোয়া করবেন। তাকবীর নিজের কথাটা শেষ করে কিচেন রুমের দিকে পা বাড়ালো। রাতের খাবার খাওয়ার জন্য কিচেন রুমে এসে দাঁড়াতেই আদিবা তালুকদার কাছে এলেন। আদিবা তালুকদার রশ্মিদের বাড়ি থেকে তাকবীরের জন্য আগেই রেখে দিয়েছিল। তাকবীর কোনো দিকে না তাকিয়ে খাবার প্লেট হাতে নিয়ে সিঁড়ি বেয়ে নিচের রুমে চলে গেল। আয়রা, আরিশা, রশ্মি রাত 4 জন মিলে আরাতের রুমের সবগুলো আর মাত্র একটা রাত, তাহলে রশ্মি থাকবে না আর সবার সঙ্গে। আজকের রাতটা 4 জন মিলে আড্ডা দিয়ে কাটিয়ে দিবে, কিন্তু আহিন আলভি আড্ডায় সামিল থাকবে না। তা তো হওয়ার না। আনহা শেখ, আতিফ শেখ দুজন আজকে তালুকদার বাড়িতে থেকে গেলেন। বড়রা সবাই সবার রুমে গিয়েছে। আনাস তাকবীরের রুমে এসে তাকবীরকে কোথাও না পেয়ে ব্যালকনির দিকে পা বাড়ালো। তাকবীর ব্যালকনির সোফায় মাথা এলিয়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে কি যেন ভাবনায় মগ্ন। পা দুটো সোফার সামনে টেবিলে রাখা। হঠাৎ আনাসের ডাকে তাকবীরের ভাবনায় ব্যাঘাত ঘটল। ভাইয়া। তাকবীর আনাসের দিকে তাকালো। চোখের ইশারায় আনাসকে সোফায় বসতে বলল। আনাস তাকবীরের কথা মতো সোফাতে বসলো। তাকবীর এবার নিজেও ঠিকঠাক হয়ে বসে আনাসের দিকে তাকিয়ে বলল। রশ্মিকে এয়ারপোর্টে ডাকতে কে কে যাবেন? আমি, আন্টি, আরাত, আমরা 3 জন যাব। টেক কেয়ার। আনাস তাকবীরের মুখের দিকে তাকিয়ে রইল। তাকবীর আনাসকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে বলল। হোয়াট হ্যাপেন? আনাস মুচকি হাসি দিয়ে বলল। কিছু না। দুজনেই কিছুক্ষণ নীরবতা পালন করলো। আনাস তাকবীরের মুখের দিকে চেয়ে কিছু একটা ভেবে পুনরায় তাকবীরকে বলল। ভাইয়া কিছু বলতে চাইছো? তাকবীর আনাসের দিকে এক নজর চোখ বলিয়ে পুনরায় অন্যদিকে তাকালো। কিছুক্ষণ নীরবতা পালন করে গম্ভীর গলায় বলল। পাগলটাকে সামলে রাখিস। আনাস তাকবীরের কথায় মুচকি হাসি দিল। তার বলতে এয়ারপোর্টে কি পাগলামি শুরু করে দিবে আল্লাহ মালুম। আরে কই যান আপনারা? একটা লাইক দিয়ে যান, এত কিপটামি করেন কেন? একটা লাইকই তো দিবেন, প্লিজ 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 একটা লাইক দিয়ে যান।